সময় এবং যে সাধ্য সক্ষমতা দরকার সেটা আমাদের নেই। তারপরেও আমরা যদি ভেবে থাকি যে এই মন্ত্রণালয়ে আমাদের মন্ত্রণালয় সেখান থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা ইকোসিস্টেম আমরা করবো। আমরা মাত্র এই কাজগুলো মাইলস্টোন করে করলাম, খুবই ক্ষুদ্র কাজ কিন্তু শুরু হলো। আর আমাদের একটা পরিকল্পনা ছিল যে এফডিসির একটা কবিরপুরে একটা ফিল্ম সিটি আছে, ওই ফিল্ম সিটি এবং এফডিসিটা আপনারা জানেন ঢাকার কেন্দ্র। এখানে আপনারা যারা ফিল্ম মেকার আছেন তারা এখানে এসে শুটিং করবেন না, সামনে থেকে শুটিং তো হবে কবিরপুরে। এবং আমি প্রস্তাব দিয়েছি আমাদের মিটিং হয়েছে উপদেষ্টার সাথে, আমরা প্রস্তাব দিয়েছি যে একটা পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কবিরপুরে আসলে একটা ফিল্ম সিটি করা, যে ফিল্ম সিটিতে কোনো যে মানুষ গরু চড়াবে এরকম না, বা জাস্ট একটা অবকাশ কেন্দ্র বা একটা বিল্ডিং থাকবে এরকম না। আমার হচ্ছে যে আসলে এখানে ইনডোর আউটডোর শুটিং করার স্পেস থাকবে। আর এই এফডিসির এই জায়গাটা অফরফুল, এখানে শুটিং ফ্লোরগুলো আছে, এখানে থাকবে গবেষণার জায়গা, এখানে স্ক্রিপ্টিং থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত আপনারা যে প্রস্তাবগুলো বলেছেন এগুলো কোনোভাবে আমি বিরোধী না। আমার সময় থাকলে আমি অবশ্যই এগুলো করার সর্বোচ্চ চেষ্টা করতাম, আমরা করে দিই, সময় নেই। কিন্তু আমরা আশা রাখি যে যারাই পরবর্তীতে আসবেন দায়িত্ব নেবেন তারা এই কাজগুলো অব্যাহত রাখবেন। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। যদি এটা অব্যাহত রাখা যায় তাহলে বাংলাদেশের কথাগুলো এখানে আমাদের প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা থেকে যে কথাগুলো এসেছে বাংলার বিরুদ্ধে বিশ্ব দরবারে উপস্থাপন করা, সেটা আমারও স্বপ্ন, আমাদের স্বপ্ন, আমাদের প্রজন্মের স্বপ্ন। এবং এই বছর একটা বেরিয়েছে, আপনারা দেখেছেন, এবং এগুলো জনপ্রিয় হচ্ছে, মানুষ কন্টেন্ট ভালো কন্টেন্ট হলে দেখতে চাচ্ছে। এবং আগে যে ফিল্ম মেকিং এর যে স্ট্রাকচার ছিল, যে চিন্তা ভাবনা ছিল বা যে বাজার ছিল, ওই বাজারও বলতে গেছে, চিন্তা ভাবনাও বলতে গেছে। এখন নতুন সময় ডিজিটাল একটা জায়গায় আমরা পৌঁছে গেছি এবং আমাদের হাতে হাতে এখন হচ্ছে যে ফিল্ম স্ক্রিন, ফলে ফিল্ম আপনার গিয়ে মানুষ যে হলগুলোতে ফিল্ম দেখবে অথবা সিনেপ্লেক্সে গিয়ে দেখবে, ওই রকম করে কন্টেন্ট নির্মাণ করতে হবে। এই জন্য বলেছি কন্টেন্ট নির্মাণের জন্য যে স্ক্রিপ্টিং, আইডিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে এটা ডিস্ট্রিবিউশন পর্যন্ত, এবং ওখান থেকে আয় উপার্জন করে এখানে পরিচালক, প্রযোজক থেকে শুরু করে যারা তারপরে অ্যাক্ট্রেস আছে তারা যেন সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারে, এই সুযোগটা একটা জাতীয় সংস্কৃতি অপরিহার্য অংশ, এই সুযোগটা তৈরি করার চেষ্টা আমরা করেছি। বাট জায়গা কতটুকু করতে পেরেছি, সময় পেলে আরও করতে পারার সুযোগ হতো। তো এবং আরেকটি কথা যেটা বলেছেন যে সিনেপ্লেক্সের বিষয়ে আমাদের কাছে যখন প্রস্তাব এসেছে বাংলাদেশ ব্যাংকের যে প্রণোদনার বিষয় আছে সিনেমা হল করার ক্ষেত্রে অথবা সিনেপ্লেক্স করার ক্ষেত্রে, সেই প্রণোদনা কিন্তু আমরা অব্যাহত রেখেছি। দুঃখজনকভাবে অনেকে আমি দেখিনি যে খুব বেশি মানুষ আন্তরিকভাবে যোগাযোগ করেছেন। বাট আমি আশা করব যে বাংলাদেশে সিনেমা হল বন্ধ হয়ে যাবে, এটা একটা একটা কালচারাল সিরিজের ভিতরে আমাদের হচ্ছে, কিন্তু বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন আসতেছে। আপনারা এটা ভেবে রাখতে পারেন, ওই অনুযায়ী আপনাদের কন্টেন্ট থেকে শুরু করে প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আপনারা বোঝাতে পারবেন, সেটা হচ্ছে বাংলাদেশের সিনেপ্লেক্স হবে। এবং প্রতিটা মফস্বলের বড় বড় শহর না, শুধু মফস্বল পর্যন্ত সিনেপ্লেক্স হবে। এটা চাহিদা আছে, আমাদের পর্যন্ত চাহিদা আছে ভালো কন্টেন্টের জন্য। এফডিসিতে অটোমেশনের বিষয়টা অথবা ডিজিটালাইজেশনের বিষয়টা মূলত সত্যতা এবং জবাবদিহিতা, অংশগ্রহণের বিষয়, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, কোনো রকম সিন্ডিকেট না থাকে। আমরা এই প্রতিষ্ঠানটাকে অকার্যকর অনেকদিন ধরে দেখেছি, আমরা শুরু করতে পারলাম যে এটা একটা কার্যকর প্রতিষ্ঠানের রূপান্তরিত হবে এবং এখানে সবার সুযোগ থাকবে। বিদেশ থেকেও যারা কেউ কাজ করতে চান তারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে আমাদের এদিকে যে রুমগুলো ছিল এডিটিং এর, কালার গ্রেডিং এর জন্য আরো যে টেকনিক্যাল কাজে, সেই রুমগুলো কিন্তু প্রস্তুত ছিল না যখন আমরা প্রথমে এসেছিলাম। আমি ফার্স্ট এডিটিংয়ের দিকে যখন এসেছিলাম এখানে ওই রুমগুলো কিছুটা হলেও প্রস্তুত হয়েছে, এডিটিং আমি আজকে দেখে আসলাম।
এটা কষ্টসাধ্য কাজ ছিল, কারণ এই এতটুকু বাজেটও বের করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। এটা যারা সম্পৃক্ত যারা জানবেন যে আমরা অন্যান্য দপ্তর থেকে বিশেষ করে যে এই টাকাটা আনার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। খুবই কম টাকা, কিন্তু যেহেতু একদিসি আলাদা একটি স্বতন্ত্র জায়গা থেকে প্রতিষ্ঠান এবং আমাদের মতো বাজেট থেকে সরাসরি এখানে দেওয়া হয় না, বরং এখানে নিজেদেরও তাদের আয় উপার্জনের সুযোগও আছে এবং আয় উপার্জনের তারা বসে আছে। ফলে এখানে আমাদের এক ধরনের সংকট ছিল, ওই সংকটের ভিতরে আমরা এই প্রস্তুত করতে পারছি। আর আমাদের যে কথাগুলো অনেকে বললেন এখানে, যে এখানে প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত, আমি একটা সময়ে সিনেমা পত্রিকাকে কুস্তি সম্পাদনা করছি। আমরা এক সময় স্বপ্ন ছিল সিনেমা বানাবো, জানি না সেটা সম্ভাবনা কতটুকু আছে, বাট বিষয়টা হচ্ছে সিনেমার একটা স্ক্রিপ্টিং থেকে শুরু করে আপনার ডিস্ট্রিবিউশন পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই আমরা চাচ্ছিলাম। আমার স্বপ্ন ছিল একটা বাস্তবায়নের সম্ভাবনা হতে পারে এক সময় হবে। সেটা হচ্ছে এটা পুরোটাই একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসে। মানে এখানে যে ভবনটা হচ্ছে, ভবনটা অনেক জটিলতা তৈরি করা হয়েছিল, অনেক ধরনের সংকট আপনারা জানেন। তারপর আমরা এটা শুরু করছিলাম, কিন্তু এটা আমি চেয়েছিলাম যে এটা আমরা অন্তত সিনেপ্লেক্স ছিল, এখানে দুইটা সিনেপ্লেক্সের বিষয় আছে, এখানে আরো অনেকগুলো সুবিধার কথা লেখা আছে, যেটা এখন বাস্তবায়ন করতে পারলাম না। কিন্তু আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা সমন্বিত ফিল্ম স্ক্রিপ্টিং থেকে শুরু করে প্রোডাকশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা ইকোসিস্টেম আমাদের দরকার। আমাদের মন্ত্রণালয় হোক, এটা আলাদাভাবে হোক, এটা খুবই খুবই জরুরি। যেমন আমরা যখন বিসিডিএতে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিই বা নিয়মিত বিশেষ করে বিসিডিএতে আমাদের আমরা স্বপ্ন দেখেছিলাম আমাদের এফটিআই মতো, ইন্ডিয়ানদের মতো নিয়ে আছে, এসএলএফটিআই আছে কলকাতাতে। এটা একটা ভালো একটা ইকোসিস্টেম হবে, যেখানে এখানে আসলে আপনি একটা স্টাডি ম্যাটেরিয়াল পাবেন। আমার ফিল্ম আর্কাইভ আছে, আমাদের ফিল্ম আর্কাইভ আপনাদের অনেকগুলো পুরাতন স্ক্রিপ্ট আছে, ওখানে আপনার অধ্যয়নের সুযোগ আছে, আমাদের ফিল্ম ম্যাগাজিন আছে, এই পুরাতন ফিল্ম কীভাবে বানানোর মতো সেই যন্ত্রপাতিগুলো আছে, আপনারা ফিল্ম আর্কাইভও দেখতে পারেন। এই সব মিলিয়ে মন্ত্রণালয়ে যদি একটা ইকোসিস্টেম আসে, যেখানে একজন ডিরেক্টর আসলে উনি হচ্ছেন কাজ শুরু করতে পারবেন, স্ক্রিপ্টিং থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত পুরো ইকোসিস্টেম পারবেন। এই টিভিটির বিষয়ে কথা হয়েছে, এটাও আমি মনে করি সম্ভব ছিল যদি আমরা শারীরিকভাবে সহযোগিতা পেতাম। আরও এখানে আর যে বিষয়ে বলা হয়েছে যে এখানে অনুদানের বিষয়, সেটা আমি একটু অ্যাড্রেস করি। অনুদানের বিষয়ে আমরা অনুদান মূলত সরকারি অনুদান আমরা দিই বেসিক্যালি নতুন তরুণ নির্মাতাদের জন্য। তো এখানেও যদি এই আলোচনা আমাদের হয়েছিল যখন অনুদানের নীতিমালা আমরা সংশোধন করতে যাচ্ছি, হয়তো আশা করি খুব শীঘ্রই এটা সংশোধিত রূপ আপনারা দেখতে পাবেন। ওখানে আমরা রাখার চেষ্টা করছি বাণিজ্যিক অবাণিজ্যিক। বাণিজ্যিক অবাণিজ্যিক আসলে আলাদা করে দেখার আমি পছন্দ করি না, কারণ হচ্ছে কেউ যদি ভালো কন্টেন্ট আপনি বানান, এটা বাণিজ্যিকভাবে সফল হবে। হ্যাঁ, আর যদি খারাপ কন্টেন্ট বানান, বাণিজ্যিক কন্টেন্ট বানিয়ে সফল করতে পারবেন না। তো ইটস অল অ্যাবাউট আপনার কন্টেন্ট কি, আপনার অডিয়েন্সকে আপনি কীভাবে ধরে রাখতে পারতেছেন, এবং সামগ্রিক ইকোসিস্টেম অবশ্যই ম্যাটার করে। আমাদের বাংলাদেশের মানুষের মন থেকে পরিবর্তন করতেছে, এটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। ওইটা অনুযায়ী আপনাদের যে কন্টেন্টগুলোর ব্যাপারে আপনাদেরকে আবার হয়তো রিভিউ করতে হতে পারে, এবং প্রোডাকশন সিস্টেম থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন সব কিছুই। তো আমি মনে করি অনুদানের এই জায়গাটা আমরা বাণিজ্যিক অবাণিজ্যের জন্য সমান রেখেছি। ভালো কন্টেন্ট বা এবং তরুণ নির্মাতা যদি আপনারা আসেন, এবং এইবারও আমরা অনুদানের ক্ষেত্রে আমরা যেতে চেষ্টা করেছি তরুণদেরকে দেওয়ার জন্য। আমি যেহেতু এই প্রজন্মের ফলে আমি যেতে চেষ্টা করেছি, এবং প্রথম যে টুলটা আপনার হবে, এই টুলটা যখন সরকার আপনাকে নীতি সহযোগিতা করবে, আর্থিক সহযোগিতা করবে, তাহলে আপনি সাহসটুকু পাবেন যে আপনি একটা ভালো টুল বানাবেন। আর যেটা বলা হলো যে ফিল্মের যে অর্থায়নের বিষয়টা, আমি মনে করি এটাও একটা ন্যাশনাল কালচারের কোয়েশ্চেন। আমরা আসলে আমাদের জাতীয় সংস্কৃতিকে
আমরা কিভাবে টিকিয়ে রাখতে চাই, কিভাবে আমরা বিশ্ব দরবারে উপস্থাপন করতে চাই। আমি অনেক জায়গায় বলেছি এবং আপনাদেরকে ক্লান্ত না করে শেষ করবো, কিন্তু আমি এই কথাটা আবারও বলি যে আমাদের 30 কোটি মানুষের মার্কেট বাংলা ভাষার মার্কেট, এবং বাংলা ভাষার কন্টেন্ট যদি আমরা ঢাকা শহরে চিটাগাং শহরে আপনারা দেখেছেন এখন আঞ্চলিকভাবে ফিল্ম বানানো হচ্ছে। রাজশাহীতে আপনার স্বাধীনতা ফিল্ম পার্কের কথা আপনারা জানেন। আমি মনে করি চিটাগাংয়ের ফিল্ম হবে, একসময় সিনারি ফিল্ম হবে, একসময় নোয়াখালীর ফিল্ম হবে। এটা আপনারা শুনতে মনে হচ্ছে যে একটু ভিন্ন রকম কিনা, কিন্তু এটা আমাদের দরকার। আমাদের যে কালচারাল ডাইভার্সিটি আছে, আমাদের সিএসটিতে আলাদা ধরনের সংস্কৃতি আছে, একটা বিশেষ সংস্কৃতি, তাদেরও প্রেজেন্টেশন দরকার, রিপ্রেজেন্টেশন দরকার বাংলাদেশের জাতীয় সংস্কৃতিতে। ফলে আমি এবং আপনারা যেটা এইভাবে যদি আমরা আমাদের জাতীয় সংস্কৃতির এই বৈচিত্র্য সহকারে আমরা যদি উপস্থাপন করতে পারি, আমরা এই 30 কোটি মানুষের মার্কেট ধরতে পারবো। এবং 30 কোটি মানুষের মার্কেট অনেক হিউজ, অনেক বড়, এবং কোনো ফিল্মই আমাদের হচ্ছে যে বাচ্চা যাবে না যে বাজেট বা যে ব্যয় হবে আশা করি। এবং আমি মনে করি যে বিএফডিসি আজকের আয়োজনে আমাদের ম্যানেজিং ডিরেক্টর যিনি ছিলেন, উনি যথেষ্ট কষ্ট করেছেন। ওনার ব্যক্তিগত উদ্যোগে অনেক অধিদপ্তর দপ্তরে জড়িয়ে উনি কাজগুলো উদ্ধার করেছেন এবং উনি এসেছেন আপনাদের সাথে। ওনাকে অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা, এবং আপনাদেরও অনেক শুভেচ্ছা। আপনারা ধৈর্যদের অপেক্ষা করেছেন, আমার ইমার্জেন্সিতে আমার আসতে দেরি হয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ। এবং এফডিসি আমি মনে করি যে এফডিসি না শুধু তথ্যমাত্রা যে অধিদপ্তর দপ্তরগুলো আছে সব মিলিয়ে বাংলাদেশের ফিল্ম মেকার, বাংলাদেশের পুরনো ফিল্ম মেকার এবং যারা অভিজ্ঞ ফিল্ম মেকার আছেন সবার জন্যই এখানে আলাদা করে কিছু দেখার নেই। বাংলাদেশের ফিল্ম মানে বাংলাদেশের ফিল্ম। আমরা যদি বাংলাদেশের চলচ্চিত্রকে যদি আমরা দুনিয়ার বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারি, আমাদের দেশ জানবে, আমাদের মানুষ মর্যাদার সাথে বাঁচবে, আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেস ডিরেক্টর প্রডিউসাররা একটা ভালোভাবে বাঁচতে পারবে এবং তারা দেশটাকে এগিয়ে নিতে পারবে। আমি সবার জন্য শুভকামনা রাখি এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং এই অনুষ্ঠান আমি ভাবিনি যে এইগুলো জাঁকজমক করে এই অনুষ্ঠান সম্ভব হবে আমাদের শেষ সময়ে এসে, বা এই সময়ে এই অনুষ্ঠান আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট আছে এফডিসিতে অন্যান্য কর্মকর্তা এবং আমার মন্ত্রণালয়ের যারা কর্মকর্তারা আছে তাদের সবাইকে ধন্যবাদ।